নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে সিএএ চালু হয়ে গিয়েছে। তো এই যে সিএএ চালু হওয়ার কারণে কিন্তু অনেকের মনে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসছে, যেমন তাদের কি আদৌ সিএ ফর্মটা ফিল আপ করতে হবে, বা তাদের কোন কোন ডকুমেন্টসগুলো সিএ ফর্ম ফিল আপ করার সময় জমা দিতে হবে। তো এই সব নানান ধরনের প্রশ্ন কিন্তু তাদের মাথায় আসছে। তো বন্ধুরা, এখন বিষয় হলো যে আজকে আমাদের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব যে এই যে সিএ ফর্মটা কি, কাদের জন্য এটি কার্যকর হবে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা যদি 30 থেকে 40 বছর আগে আপনারা যদি ভারতবর্ষে এসে বসবাস করছেন, তো তাদেরকে কি আদৌ এই সিএ ফর্মটা ফিল আপ করতে হবে কিনা, তো সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দেবো, আমাদের ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু নিজেই বলেছিলেন এই যে সিএ যে বিষয়টা, তো এই সিএ কে নিয়ে কিন্তু কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটি নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়, এটি কিন্তু নাগরিকত্ব দেবার আইন। তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই আইনের মাধ্যমে কিন্তু আপনাদের নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে না। এখানে ফর্মটা ফিল আপ করা হচ্ছে কারণ আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তো এবার কিন্তু আমরা আসল বিষয়ে প্রবেশ করব যে কোন কোন বিষয়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সিএ ফর্ম ফিল আপ করার আগে। প্রথম যে বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এখানে 1 নম্বর পয়েন্টে কিন্তু দেওয়া আছে, দেখুন কারা নাগরিকত্ব পাবে। তো এখানে স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে যে এখানে বলে রাখা ভালো, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে অর্থাৎ আগে ভারতে এসেছেন তারা এই নাগরিকত্ব পাবেন। তবে তার জন্য তাদের ভারতে প্রবেশ করার তারিখ, ভারতের প্রবেশ করার জন্য ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাম্প ইত্যাদি প্রদান করতে হবে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যদি কেউ ভারতে এসে থাকে, তবে তাদের জন্য কিন্তু ভারতে প্রবেশ করার ভিসা, তারপরে তারিখ, আর তারপরে কিন্তু ইমিগ্রেশন স্ট্যাম্প, অর্থাৎ যখন অন্য দেশ থেকে আরেকটা দেশে কেউ যায় তো তখন কিন্তু সেই দেশের ইমিগ্রেশন স্ট্যাম্প কিন্তু তাদেরকে প্রদান করা হয়। তো সেইটাই কিন্তু তাদেরকে প্রমাণ হিসাবে দিতে হবে। তো বন্ধুরা, 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখুন, কিভাবে সিএ সিস্টেম কাজ করবে। তো এই গোটা প্রক্রিয়াটি হবে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে এই গোটা প্রক্রিয়াটি হবে অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে আবেদনটি যাবে জেলা কমিটির কাছে, তারপর তারা এটি ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে পাঠাবে। এটি মোট 8 সদস্যের একটি বেঞ্চ, আইবি, ফরেন, রিজিওনাল রেজিস্ট্রেশনস অফিস, পোস্ট অফিস এবং স্টেট ইনফরমেশনস অফিসাররা থাকবেন এই কমিটিতে। অর্থাৎ আপনারা যখন এই যে সিএ ফর্মটি অনলাইনে আবেদন করবেন, তো তারপরে কিন্তু 8 রকমভাবে আপনাদেরকে ভেরিফাই করা হবে আপনারা যে কাগজপত্র দিয়েছেন। তো এখানে কিন্তু কোথায় কোথায় ভেরিফিকেশন করা হবে সেগুলি কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপরে এই যে 8 রকমভাবে ভেরিফিকেশন করার পরে যদি সেগুলি সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন। তো তারপরে বিষয়টা বলা হয়েছে দেখুন 3 নম্বরে, সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য কি নথির প্রয়োজন। তো এটা কিন্তু ভাইটাল একটা জিনিস, যে তো এই যে ফর্মটা ফিল আপ করবেন তো তখন আপনাদেরকে কোন কোন নথি প্রদান করতে হবে। তো এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে দেখুন, ভারতীয় নাগরিকত্ব পেতে অনলাইনে ফর্মে তপশিলি অন এ এর অধীনে 9 ধরনের নথি চাওয়া হয়েছে, যেখানে তপশিল অন বি এর অধীনে 20 ধরনের নথি এবং তপশিল অন সি এর অধীনে হলফনামা দিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে 3 রকমের ফর্ম। তো 3 রকমের ফর্মেই কিন্তু 3 ধরনের নথি চাওয়া হবে। তো প্রথমটাই কিন্তু 9 ধরনের নথি চাওয়া হয়েছে, দ্বিতীয়টাই 20 ধরনের, তো তারপরে দেখুন হলফনামা দিতে হবে। তো এই 3 দেশের উদ্বাস্তু অমুসলিমদের পাসপোর্ট, জন্ম সনদ, শিক্ষাগত সনদ, ড্রাইভিং লাইসেন্স, জমি সংক্রান্ত কাগজপত্র দেখাতে হবে। তো এর মধ্যে যদি আপনাদের কিছুটা থেকে থাকে
অর্থাৎ যদি আপনাদের জমি সংক্রান্ত কোনো কাগজপত্র থেকে থাকে বা ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেইটা প্রমাণ হিসাবে দেখাতে পারবেন। তো তারপরে বলা হয়েছে দেখুন, এছাড়াও আবেদনকারীরা ভারত সরকার কর্তৃক জারি করা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, প্যান কার্ড, জমির নথি, বিদ্যুৎ ও জলের বিল, অর্থাৎ আপনারা প্রতি মাসে বা 3 মাস অন্তর যে বিদ্যুতের বিলটা দেন তো সেই বিলের জেরক্স বা কপিটাও কিন্তু আপনারা প্রমাণ হিসাবে দেখাতে পারবেন। তারপরে বলা হয়েছে দেখুন, বিবাহের শংসাপত্র ইত্যাদি দেখিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তো এই যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো দেখালে কিন্তু আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন। তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখুন, 4 নম্বরে কোনো দলিল না থাকলে কি করবেন। তো এখানে বলা হয়েছে দেখুন, এক্ষেত্রে কোনো দলিল না থাকলেও সমস্যা নেই, কাগজপত্র না থাকলেও তার যথাযথ কারণ জানিয়ে ভারপ্রাপ্ত কর্মচারীদের সাথে কথা বলতে পারেন। অর্থাৎ আপনাদের যদি জমি কাগজপত্র নাও থাকে তাহলে কিন্তু যারা যারা আর কি অফিসাররা থাকবে তো তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানটা করতে পারবেন। তো এটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করতে হবে বা আপনাদের যেখানে সিএ ফর্ম ফিল আপ করা হচ্ছে অর্থাৎ যেখানে আপনারা এই যে অনলাইনে আবেদন করতে যাবেন সেখান থেকে কিন্তু জানিয়ে দেবে যে আপনাদের নিকটবর্তী কোন অফিসে গেলে আপনারা এই সমস্যার সমাধানটা করাতে পারবেন। তো 5 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে বন্ধুরা, যে ফর্ম পূরণ করতে হবে কি, তো এখানে বলা হয়েছে দেখুন, আবেদন ফর্মে আবেদনকারীকে তার মা বাবা এবং মহিলা হলে স্বামীর নাম উল্লেখ করতে হবে। এছাড়া তিনি কোন দেশ থেকে এসেছেন, কতদিন ধরে ভারতে বসবাস করছেন, ভারতে কি করেছেন এবং কোন ধর্মের অনুসারী, এই সব তথ্য উল্লেখ করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই বিষয়গুলি উল্লেখ করতে হবে, স্বামীর নাম অথবা মা অথবা বাবার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো তারপরে বলা হয়েছে দেখুন, যে বিষয়টা বিবাহিত এবং অবিবাহিতদের জন্য কি আলাদা ফর্ম আছে, তো এখানে বলা হয়েছে হ্যাঁ, ওয়েব পোর্টালে এর জন্য আলাদা ফর্ম রয়েছে। আপনি যদি ভারতে আসার পরে কোনো ভারতীয়কে বিয়ে করেন তবে সে সম্পর্কেও তথ্য দিতে হবে। শিশুদের জন্য আলাদা ফর্ম দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আপনারা অন্য দেশ থেকে এসে এই দেশের কোনো ব্যক্তিকে যদি আপনি বিয়ে করে থাকেন তো তাহলে কিন্তু সেই সংক্রান্ত নথি অর্থাৎ রেজিস্ট্রি কিন্তু আপনারা দেখাতে পারবেন এবং শিশুদের জন্য কিন্তু একটি আলাদা ফর্ম দেওয়া হয়েছে এই পোর্টালের মধ্যে। তো 7 নম্বরে যে বিষয়টা নিয়ে বলা হয়েছে দেখুন, অপরাধমূলক রেকর্ডের ক্ষেত্রে কি হবে। তো এখানে বলা হয়েছে দেখুন, কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে তার তথ্য দিতে হবে। অর্থাৎ যদি কারোর নামে কোনো অপরাধের নথি থেকে থাকে তাহলে কিন্তু তাকে সেটা প্রদান করতে হবে। সরকার যদি মনে করে যে এই ধরনের ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়ার দেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে তাহলে তার ফর্ম বাতিল করার অধিকার রয়েছে সরকারের। তো এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু সম্পূর্ণ সরকারের হাতে। যদি সরকার মনে করে যে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না তো সে কিন্তু নাগরিকত্ব পাবে না। তো তারপরে যে বিষয়টা বলা হয়েছে দেখুন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে কি, তো এখানে কিন্তু স্পষ্টভাবে আগেও জানিয়ে দিয়েছিল অমিত শাহ যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বিধান নেই, অর্থাৎ সিএএ আওতায় কারো নাগরিকত্ব বাতিল হবে না। তো এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু কোনো চিন্তা নেই, আপনাদের নাগরিকত্ব কিন্তু ছিনিয়ে নেওয়া হবে না। তো তারপরে 9 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে দেখুন, নাগরিকত্ব শংসাপত্র কিভাবে পেতে হয়। ফর্মের সমস্ত তথ্য দেওয়ার পরে এর সত্যতা নিশ্চিত করে স্বাক্ষর করতে হবে। কোনো মিথ্যা বা জালিয়াতির প্রমাণ পেলে ফর্ম বাতিল করা হবে। এরপর এই সমস্ত তথ্য যাচাই করে ডিজিটাল সার্টিফিকেট দেবে কেন্দ্র। আবেদনকারী যদি হার্ড কপি চান তাও দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যদি আপনারা যে নথিগুলো দিয়েছেন সেই নথিগুলো যদি সত্যতা যাচাই করে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু সেই ফর্মটা বাতিল করা হবে এবং তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে যে স্টেপ নেওয়া সেই স্টেপ কিন্তু সরকার নিতে পারে আপনাদের ওপরে। এবং নেক্সট যে বিষয়টা বলা হয়েছে যে আপনি যদি হার্ড কপি নিতে চান, সব কিছু তথ্য যাচাই হওয়ার পরে আপনাদেরকে কিন্তু একটি ডিজিটাল সার্টিফিকেট দেবে এবং এই ডিজিটাল সার্টিফিকেটের হার্ড কপি যদি নিতে চান তাহলে কিন্তু সেটাও আপনারা পাবেন। তো তারপরে দেখুন 10 নম্বরে বলা হয়েছে নাগরিকত্বের জন্য কি কোনো শর্ত থাকবে। তো এখানে বলা হয়েছে দেখুন, ভারতীয় নাগরিকত্ব চান এমন ব্যক্তিদের আবেদনের আগে অন্তত 12 মাস টানা এই দেশে বসবাস করতে হবে। আবেদনকারীরা
ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন যদি তারা এই 12 মাসের ঠিক আগের 8 বছর অন্তত 6 বছর দেশে কাটিয়ে থাকেন। আবেদনকারীদের আরও একটি ঘোষণা জমা দিতে হবে যে তারা তাদের বিদ্যমান নাগরিকত্ব অপরিবর্তনীয়ভাবে ত্যাগ করেছে এবং ভারতকে তাদের স্থায়ী বাসস্থান করতে চায়। এছাড়া আরও বেশ কিছু খুঁটিনাটি শর্ত রয়েছে যা ওয়েবসাইটে থেকে দেখে নিতে পারেন। তো এখানে যে আসল যে মূল বিষয়টা এখানে বলা হয়েছে, যদি কেউ নাগরিকত্ব চান তাহলে কিন্তু তাকে অবশ্যই 12 মাস টানা ভারতবর্ষে বসবাস করতে হবে। তো আর একটা পয়েন্ট কিন্তু এখানে বলা হয়েছে, দেখুন, যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন যদি তারা এই 12 মাসের ঠিক আগের 8 বছরে অন্তত 6 বছর দেশে কাটিয়ে থাকেন। এবং এখানে বলা হয়েছে, দেখুন, যে বিদ্যমান নাগরিকত্ব অপরিবর্তিতভাবে ত্যাগ করছে এবং ভারতকে তাদের স্থায়ী বাসস্থান করতে চায়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই যে সিএ বিষয়টা, এটা কিন্তু কারণ নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে না। এবং যদি আপনারা আবেদন করতে যান তাহলে কিন্তু আপনাদের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে নথিগুলো নিয়ে, সেই নথিগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা নথি আপনাদেরকে দিতে হবে। তো এই 3 ধরনের ফর্ম কিন্তু সবার জন্য এক হবে না, কারোর ক্ষেত্রে অ্যানেক্সার 1A, কারোর ক্ষেত্রে অ্যানেক্সার 1B। তো এরম ধরনের কিন্তু ভাগ আছে। তো সেই ভাগের মধ্যে যে নথিগুলো পড়ছে সেই নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারলেন যে কোন কোন নথিগুলো আপনাদেরকে প্রদান করতে হবে। আর যারা দীর্ঘদিন ধরে 40 বছর 50 বছর ধরে এই ভারতবর্ষে বসবাস করে আসছেন, তো তাদেরকে কি এই যে সিএ ফর্মটা ফিল আপ করতে হবে না এমন কোনো বিষয় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সার্কুলার দেওয়া হয়নি। তো অবশ্যই সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই সেই বিষয়টা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।